চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সালমান রাজের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, যেমনটি বলছিলাম যে রূপের কন্যা লো এই গানটি সম্পর্কে জানবো, সারা কেমন পাচ্ছেন সেটিও জানবো। তবে আজকের এই স্নিগ্ধ সকালটি শুরু করতে চাই আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে। যেহেতু একেবারে দাঁড়িয়েছি বিজয়ের মাসে, দেশের একটি গান দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে, কারণ কত শহীদ তো আমাদের প্রাণ দিয়েছে বাংলাদেশ বিজয়ের জন্য। তো আমি এই গানটা শুরু করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বাহ, চমৎকার ভাইয়া। বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানবো। রূপের কন্যা লো গানটি আমার ভালো লাগার একটি গান, আর সবথেকে বড় কথা এটি আমার একটি ফেসবুক ফ্যানের লেখা গান। আচ্ছা, মানে উনি আমার গান শুনে ওনার ভালো লাগা, তো তারপর ওনার ইচ্ছা যে যে কোনোভাবে মানে উনি আমাকে দিয়ে একটি গান করাবেন। তো তারপর ওনার সাথে আমার কানেক্টেড হই, আমি ওনাকে ইনবক্সে নক করি বা কথা হয়, উনি লিরিক্স দেয়, আমার ভালো লাগে। তারপর এই গানটিতে আমার একটি ভাই পলক হাসান সুমন উনি সুর করেন এবং সাথে সাথে গেয়ে ফেলি। তো এই গানটি রিসেন্ট ইউটিউবে চলছে, গানটির রেসপন্স ভালো, মানে অনেক ভালো চলছে আর কি। আর গানে আমি একটু মডেল করার চেষ্টা করেছি মাত্র। ফ্যানের কথা যেহেতু বললেন, সেই সূত্রে একটু জানতে চাই, ফ্যানরা কি কখনো বলেছে আপনার কণ্ঠ কিছুটা আমাদের অ্যান্ড্রু কিশোর স্যারের মতো? হ্যাঁ, ফ্যানরা এটা আমি যে গানটি রূপের কন্যা লো গানটি করেছি, এটি নিয়ে ওনার মানে এই প্রসঙ্গ থেকেই উনি আসে যে গানটি আমাকে দিয়ে করাবেন। মানে ওনার একটা স্বপ্ন ছিল যে এন্ড্রু স্যারকে দিয়ে গান করাবেন, তো যে কোনো কারণে উনি পারেনি, তো তারপর সেই স্বপ্নটা আমাকে দিয়ে পূরণ করতে চাই বা পূরণ করেছে। তো এইটা থেকে বোঝা যায় যে আসলে এন্ড্রু কিশোর স্যারকে ওনারা হয়তো দ্বিতীয়বার খুঁজে পাচ্ছে, এরকম কিছু। এটা কি আপনি স্বেচ্ছায় যদি বলি যে অনুকরণ করার বিষয়টি চলে আসে কিনা? যে আমি স্বেচ্ছায় করি না, আসলে গড গিফটেড, আমি শুধু গাওয়ার চেষ্টা করি মাত্র, আর বাকিটা তো আমার গড গিফটেড একটা ব্যাপার যেটা থাকে সবারই। অ্যান্ড্রু কিশোর স্যারের সান্নিধ্য পাওয়া হয়েছে? সান্নিধ্য পেয়েছি আমি, মানে কিন্তু ওনার সাথে ক্যামেরায় বা ওপেন তেমন সান্নিধ্য দেখানো হয়নি কাউকে, তবে ওনার সাথে আমার কথা এবং যোগাযোগ হয়েছে। সেক্ষেত্রে কি এই যে অ্যান্ড্রু কিশোর স্যারের মতো কণ্ঠ, এটি নিয়ে কি কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা? আগে যতটুকু না পড়েছি এখন বিড়ম্বনায় পড়ি, যে তাও মানে অনেক না, যে আছে না যে অনেকেই ইগনোর করছে বা চাচ্ছে না। আমাকে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 90 জন আমাকে নিয়ে ভাবছে যে ছেলেটা ভালো করছে বা এন্ড্রু স্যারের কণ্ঠ ফিরে পাবো। হয়তো বা 10 জন থাকছে তার মধ্যে একটু এই যে হেটার্স টাইপের, তারপরে তারা আমার ভালো লাগার পারসন। একটু পেছনে যেতে চাই, গানের শুরুটা কিভাবে? ছেলেবেলা থেকেই গানের সাথে আছি, কিন্তু কখনো প্রফেশন হিসাবে গানটা যে আমার লাইফে প্রফেশন হিসাবে নিব এটা ভাবিনি। তো আমি 2014 থেকে 14 পরে মানে এটাকে প্রফেশন হিসাবে নিয়েছি আর কি গানটাকে। পারিবারিক যে সাপোর্ট বলি আমরা, সেটি ছিল সম্পূর্ণ? প্রথম একটু সবাই চাইতো যে আমি অন্য কোনো আদার্স কিছু করি, যেমন বিজনেস বা কোনো জব, তো এইগুলোর সাথে আমি জড়িত না থেকে গান নিয়ে কেন ভাবছি এটা নিয়ে একটু তাদের কথা বলা ছিল, কিন্তু তারপরে সবাই মেনে নিয়েছে এটা আমার গানটাকে। আগের এমন অসংখ্য গান আছে যেগুলোর মিউজিক ভিডিও নাই, বা যেগুলো আমরা শুধু শুনেছি, দেখার বিষয়টি ছিল না, কিন্তু সে গানগুলো এখনো আমাদের মনে গেঁথে আছে। কিন্তু এখন দেখা যায় যে মানুষ শোনার পাশাপাশি একটু দেখতেও চায়। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে দেখার বিষয়টি বা ভিডিওগ্রাফিটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, অনেক ইম্পর্ট্যান্ট। একটা গানের অডিও যেমন মানে দুইটা সাইডই অনেক ইম্পর্ট্যান্ট,
অডিও যেমন খুব জরুরি একটা ব্যাপার, তেমনিভাবে ভিডিওটাও মানে ইম্পর্টেন্ট। কারণ অনেকে আছে গান দেখে তৃপ্তি পায়, অনেকে আছে শুনে তৃপ্তি পায়। তাই এখনের যে জেনারেশন বেড়ে উঠছে তারা সবাই ভিডিওটাকে প্রাধান্য বেশিই দিচ্ছে অডিওর থেকে, মানে ভিডিও দেখতে হবে এরকম একটা ব্যাপার। ভিডিওতে কাজ করার পাশাপাশি কিন্তু আপনি গান লিখেছেন, অর্থাৎ মৌলিক গান ঝুলিতে জমা হয়েছে। তো গান লেখার বিষয়ে প্রথম কি মাথায় রেখে আসলে গান লেখা হয়েছে? যে কোনো একটা থিম মানুষ ভাবে না প্রথমে, যে আমি একটা প্রেম নিয়ে বা একটা দুঃখ নিয়ে, তো এরকম একটা থিমকে মার্ক করে একটা গান মানে বানানো হয় আর কি। কোন জনরার গান গাইতে বা যদি বলি যে গান সৃষ্টি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যে গানগুলো, সেটা হচ্ছে আপনার 90s যে গানগুলো আমাদের মধ্যে এখনো বাজে, যারা শুনেছে, আমাদের শৈশবটা হয়তো 90s গান শুনেই আমরা পার করেছি। একেবারে ওই গানগুলোর প্রতি মানে আলাদা একটা আমার চিন্তা ভাবনা, কারণ এই গানগুলো বেঁচে থাকার গান, মানে এই গানগুলো কখনো শেষ হবে না। আমাদের এই জেনারেশনে কিন্তু এখনো ওই 90s গান শুনে, আর নতুন যে গানগুলো আসছে দেখা যাচ্ছে ওই গানগুলো সবাই গ্রহণ 2 দিন 4 দিন 5 দিন তারপরে আর রাখছে না, কিন্তু সেই 90s যে গানগুলা ওইটা কিন্তু সবার মনের মধ্যে এখনো গেঁথে আছে। তো সেই দিকটা হিসেব করে আমার মানে ওই 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 টাইপের গান আমার ভাবতে, লিখতে, গাইতে মানে সব কিছুতেই ভালো লাগে। ছোটবেলা থেকেই বললেন যে গানের সাথে সম্পৃক্ততা, তো এমন কোনো শিল্পী যাকে আসলে আদর্শ মেনে গানের যাত্রাটা শুরু? যে গানগুলা বেঁচে থাকে আর যে শিল্পী ওই বেঁচে থাকার গানগুলা করেছে, ওনাদের জন্য আমার সম্মান, ভালোবাসা এবং সবসময়ের জন্য, কারণ আমি নিজে ওই গানগুলো ভালোবাসি। আর আমার এই টাইপের গানগুলা মানে যারাই করেছেন, গেয়েছেন, তাদের প্রতি আমার সম্মান, ভালোবাসা সবসময়। বুঝতে পেরেছি ভাইয়া, গান শুনবো। এবার কি আমরা একটু মৌলিক গানের দিকে যাব? হ্যাঁ, শুনি। তাহলে আমি আমার রূপের কন্যালো গানটি করি। শুনি। ও রূপের কন্যালো, তোর মনেতে মনটা বাঁধতে চাই। ও রূপের কন্যালো, তোর মনেতে মনটা বাঁধতে চাই। তোরি প্রেমে পাগল হইয়া ডুইবা মরতে চাই। তোরি প্রেমে পাগল হইয়া ডুইবা মরতে চাই। তোর কাজল চোখের মায়ায় পড়তে চাই। ও রূপের কন্যালো, তোর মনেতে মনটা বাঁধতে চাই। গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখা হইল মন উদাসী। গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখা হইল মন উদাসী। আধার মনে আলো জ্বলিল। মরণ যদি আসে প্রেমে কোনো ক্ষতি নাই। মরণ যদি আসে প্রেমে কোনো ক্ষতি নাই। হাসতে হাসতে জীবন দিতে চাই। ও রূপের কন্যালো, তোর মনেতে মনটা বাঁধতে চাই। ও রূপের কন্যালো, তোর মনেতে মনটা বাঁধতে চাই। বাহ, চমৎকার সৃষ্টি। মডেল হিসেবেও কাজ করা হচ্ছে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে আমি মডেল দিকটা কখনো যেতে চাইনি বা করতে চাইনি। তবে আমার গানগুলোতে আমি করি, মানে যদি হয় না, যারা গান মানে মেকিং করছে, যারা আমার উপর ভরসা রেখে, ওনারা যদি চায় যে মডেল করতে হবে, তখন আমি মডেল করি। সামনে আমরা কি পেতে চলেছি, আর ব্যস্ততা এখন ওই গানটার পাশাপাশি আর কি নিয়ে? দেশ নিয়ে গান করেছি, তারপর আমার নিজস্ব অ্যালবাম, এছাড়া আমি কিছু নাটকের কাজ করছি, মানে নিজেই নাটকগুলো ক্রিয়েট করছি আর কি। তো সেখানে আমারও নতুন নতুন মিউজিক ভিডিও, মানে মিউজিক গান থাকবে আমার। এখন গানের মান কেমন সেটা অনেকটা নির্ভর করে যে সেটির ভিউ কেমন। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার নিজের গানের ক্ষেত্রে? সাধারণত আমি যে গানগুলা করছি, এই গানগুলা ভিউজের আশা করে গান করা হয় না। এটা ভালো লাগার গান, যেন গানগুলা অন্তরে, মানে যারা একবার শুনে তাদের ভিতরে যেন বেঁচে থাকে। আমরা এমন কোনো গান বানাচ্ছি না যে গানগুলো দেখা যাচ্ছে আজকে শুনলো দর্শক কালকে ছুঁড়ে ফেলে দিবে, অথবা আমার পাশে কেউ বাজাচ্ছে আরেকজনের মুখে হাত দিবে, মানে এই ধরনের গান বানাচ্ছি না। তো ভিউজের আশা করছি না, কারণ আমাদের এই গানে ভিউজ না হলেও বা ভিউজ না থাকলেও আমাদের এই গানটা একটা পজিশন ক্রিয়েট করে বসে আছে, যেটা ওই গানগুলো পাবে না।
যারা অনেক ভিউজের মধ্যে আছে, হয়তো আজকে 2 দিন ভিউ হচ্ছে, কেউ গালি দিয়ে ভিউ করছে, কেউ হাসি তামাশা দিয়ে ভিউ করছে, কিন্তু আমাদেরগুলো হাসতে হাসতে অভিনন্দন জানিয়ে ভিউ করছে। তো এইটা আমার কাছে লক্ষ কোটি মানে মিলিয়ন ভিউজ। কণ্ঠশিল্পী হতে গেলে তো আসলে চর্চার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্ষেত্রে যদি বলি যে রেওয়াজের বিষয়টি আসলে খুব নিয়ম করে রেওয়াজ করা হয় কিনা? নিয়ম করে একটু ব্যস্ততার জন্য সেভাবে নিয়ম করে পারি না, তবে আমি রেওয়াজ করি। আমি যতটুকু সম্ভব, যেমন আমার সকালটা যাই অল্প হলেও আমি শুরু করি সকালটা চিল্লাপাল্লা করে, মানে মিউজিক গানের চিল্লাপাল্লা। তো এভাবে করি, রেওয়াজ করি, প্রতিদিনই কম বেশি একটু করা হয়। স্টেজ শো করা হয়? হ্যাঁ। কোনটি বেশি উপভোগ্য মনে হয়, স্টেজ শো নাকি হচ্ছে নিজের মৌলিক গান করা বা ইউটিউবে গান করা, কোনটি বেশি উপভোগ করেন? আসলে এক এক রকম। স্টেজ শো এর ফিলিংসটা একটু আলাদা। ওইটা আমার সামনে হাজার হাজার দর্শক থাকেন, তো ওনাদেরকে বিনোদন দিয়ে, ওনাদের এমনও থাকে যে রিকোয়েস্টের গানও থাকে, তো এই বিনোদন দিয়ে ঘরে ফিরি, এটা একটা শান্তি। আর স্টুডিও রেকর্ডিং যেগুলো ইউটিউবের জন্য, ওইটা আসলে আমি মানে ঘরের মধ্যে গাওয়ার একটা ব্যাপার, যেটা যে স্টুডিওতে গান করছি, মন চাচ্ছে না, এখন স্টপ করে দিলাম, আমি রেস্ট করছি, পরে আবার গানটা স্টার্ট করছি। তো স্টুডিওর ফিলিংসটা আলাদা আর স্টেজের ফিলিংসটা আলাদা, দুইটা দুই রকম। একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। বাংলা গানকে ভালোবাসুন, বাংলা গানের সাথে থাকুন, আর সবাই বেশি করে মানে চেষ্টা করবেন যে বাংলা গানগুলো যেন বাঁচিয়ে রাখা যায় সারা জীবনের জন্য। আপনার জন্য শুভকামনা রইল, গানের এই দীর্ঘ যাত্রা অনেক সুন্দর এবং সহজ হোক। এই গান শুনে শুরু করেছি আয়োজন, গান শুনেই শেষ করব। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফলতা খুব বাজে শিক্ষক। সফল হলে স্মার্ট মানুষেরা ভাবতে প্রলুব্ধ হন যে তারা হাঁটতে পারেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে। ওই আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।